This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা আক্রমণ করলেন এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মোহাম্মদ ইউনূসের নোবেল ফিরিয়ে দেওয়া উচিত এমনটাই বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পদক নোবেল কমিটির দেওয়া, আপনারা জানেন সেই নোবেল ফিরিয়ে দেওয়া উচিত মোহাম্মদ ইউনূসের এমনটাই বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ইউনূস যেভাবে বাংলাদেশকে গত প্রায় 90 দিন ধরে চালাচ্ছেন, একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে। স্থায়ী সরকার মতো তিনি গঠন করেছেন, তার হেড হয়েছেন। তাতে যেভাবে অন্য ধর্মের ওপর, বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। বাংলাদেশে এই অশান্তি নিয়ে এবার উদ্বিগ্ন কঙ্গনা রানাওয়াত। বাংলাদেশের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপির তারকা সাংসদ। वो जब से आए हैं सत्ता में, वो कितनी अशांति फैलाए हुए हैं। हम तो यही कह सकते हैं इस मुश्किल के टाइम पे बांग्लादेशियों के साथ में कि हम हैं, और जो हिंदू वहाँ पे हैं उनके साथ में हम पूरी तरीके से हैं। और जय श्री राम, और उसके सिवाय हम कह सकते हैं कि श्री कृष्ण जो है उनकी रक्षा करें। এত কিছুর মধ্যে বাংলাদেশে হিন্দুদের ওপর আরো দমন পীড়ন নীতি। কেন আরো বললাম, তার কারণ চিন্ময় প্রভুদের এবার আর্থিকভাবে কোণঠাসা করার কৌশল। কি সেই কৌশল? চিন্ময় প্রভুর ব্যাংকের লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। চিন্ময় কৃষ্ণ প্রভু চক্ষুশূল হলেন কি করে? তার সঙ্গে ইউনূস সরকারের কেন সংঘাত? ব্যাংক লেনদেন স্থগিত করা হয়েছে আরো 16 জনের। বাকি 16 জনও ইসকনের সঙ্গে জড়িত বলে জানতে পারা যাচ্ছে। আর্থিক নিষেধাজ্ঞা জারি হওয়া ব্যক্তিদের নিজস্ব মালিকানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে বলে জানা যাচ্ছে। পরবর্তীতে প্রয়োজন হলে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হতে পারে। মানে এখনো পর্যন্ত 30 দিনের কথা বলা হয়েছে, তারা চাইলে সেটা আরো এক্সটেন্ড করতে পারেন বলে সেই আশঙ্কা, সেই ইঙ্গিত মিলছে। নতুনভাবে সনাতনীদের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিয়েও সর্বত্র তীব্র সমালোচনা চলছে। এরকম হয় তাহলে এটা আনফরচুনেট। একটা সংস্থা চালাতে গেলে টাকার ব্যবহার হয়। যদি আপনি টাকাটাই বন্ধ করে দেন তাহলে তো ওটা ভক্তরা খেতেও পারবে না। বেসিক যে জিনিস আছে ও তো খেতেও পারবে না। ওখানে মন্দিরের ইভেন ইলেকট্রিসিটি বিল পে করতে হয়, অনেক কিছু থাকে, ট্যাক্স থাকে, অনেক কিছু আছে। যারা ব্রহ্মচারী সন্ন্যাসী ওখানে থাকছে, ওটা একটা এক্সপেন্ডিচার আছে। কেন্দ্রের সরকার প্রতিটি মুহূর্তে এই বিষয় নিয়ে বিবৃতি দেওয়া এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে নিশ্চিতভাবে এই ধরনের বিষয়ে আমার বেদনার কথা ব্যক্ত করতে পারি, কিন্তু পদক্ষেপের প্রশ্নে কেন্দ্রের সরকার যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপের দিকেই আমরা তাকিয়ে থাকি। এত কিছুর মধ্যেও বাংলাদেশে হিন্দুদের ওপর আবারও হামলা হয়েছে, সে খবর এসেছে। আবারও চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন হিন্দুরা। রাতের অন্ধকারে হামলা বেশ কিছু দুষ্কৃতীর। হামলা থেকে বাদ যায়নি ধর্মীয় স্থানও। তার কিছু ফুটেজ আমাদের কাছে এসেছে, সেই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। চট্টগ্রামে হিন্দুদের ওপর আবারও হামলা। রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায়। ধর্মীয় স্থানেও তারা হামলা চালিয়েছেন বলে জানা যাচ্ছে এবং ছবিতেও তার অনেকাংশ পরিষ্কার। তো ইসকন এত শান্তিপ্রিয় সোসাইটি আছে। আমাদের ইসকন ভক্তের অন্যকে কষ্ট দেওয়া তো ছেড়েই দিন, একটা যে চিঠি আছে, চিঠিকে আমরা কষ্ট পৌঁছাই না। অফকোর্স এটা ইন্টারন্যাশনাল ইস্যু আছে। ভারত সরকার আর বাংলাদেশ সরকার আর যত বিশ্বের দেশ আছে ওদের থেকে আমরা এক্সপেক্ট করি কি সবাই দেশের যে প্রধান আছে ওরা বাংলাদেশ গভর্নমেন্ট সঙ্গে কথা বলবে, আর যেটা আনসার্টেনিটি ক্রিয়েট হচ্ছে ওটা তাড়াতাড়ি শেষ হবে। 3000 ভারতীয় সেনা সহ 17,000 বিএসএফ সহ ভারতীয় লোকেরা, জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন। কোথায় ছিলেন এরা? 30,000 বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন। তারপরে 71-এর বিজয় এসেছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা
এপার থেকে ট্রু ভারতীয়রা করবে। অন্যদিকে ইসকনকে নিষিদ্ধ করার জন্য একেবারে উঠে পড়ে লাগলো জামাত। বাংলাদেশে অশান্তিতে জামাতের ভূমিকা আরো তীব্রতর হলো, প্রকাশ্যে চলে আসলো। ইউনূসের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের জামাত প্রধানের। ইসকনকে নিষিদ্ধ করার তদবির জামাত প্রধান শফিকুর রহমানের। বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসে বারবার উঠে আসে এই জামাতের নাম। সেই জামাত কেন এখন ইসকনের বিরোধিতায়, এ প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাংলাদেশের হিন্দুদের উপর যে চরম অত্যাচার চলছে, সে অত্যাচারের নিন্দা করলেন লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে তসলিমা প্রশ্ন করলেন, ভারত যদি চাল ডাল বন্ধ করে দেয় ভাবো কি? পরিস্থিতি শোধরাতে কেন কোনো ব্যবস্থা নেই? ভারত জল বন্ধ করলে বিদ্যুৎ পাবো কি করে? রাতের অন্ধকারে নিরীহ হিন্দুদের ওপর কেন সেনার হামলা? এ প্রশ্ন ফেসবুক অ্যাকাউন্টে তুললেন লেখিকা তসলিমা নাসরিন, যার পোস্টের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। দুই ভাইয়ের লড়াইয়ে হার মুখ্যমন্ত্রীর ভাইয়ের। বিওএ প্রেসিডেন্ট নির্বাচনে বাবুন বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। মাত্র 20টি ভোট পেয়েছেন বাবুন। চন্দন রায়চৌধুরীর পক্ষে 45টি ভোট। সচিব পদেও বাবুন বন্দ্যোপাধ্যায়ের প্যানেলের হার হয়েছে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল ময়দানে। সেই নির্বাচনে হার মানলেন মুখ্যমন্ত্রীর ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। চন্দন রায়চৌধুরীর কাছে বিশাল ব্যবধানে হারলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। তবে ময়দানের এই লড়াই আদতে আখ্যান দিয়েছিল দুই ভাইয়ের লড়াই। তার কারণ অবশ্যই যে এই নির্বাচনে পরোক্ষভাবে বিরোধী প্যানেলকে সমর্থন করছিলেন বড়দা অজিত বন্দ্যোপাধ্যায়। এমনকি সেই অভিযোগও করেছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি এই অভিযোগও করেছিলেন যে পরোক্ষভাবে এই নির্বাচনে বিরোধী প্যানেলকে সমর্থন করছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। সেই হাড্ডাহাড্ডি নির্বাচনে অবশেষে চন্দন রায়চৌধুরীর কাছে বিশাল ব্যবধানে হারলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। 45টি ভোট পেয়ে জিতলেন চন্দন রায়চৌধুরী। বলা যেতে পারে 2016 সালের মধুর প্রতিশোধ নিলেন রোয়িংয়ের এই প্রভাবশালী কর্তা। ওয়েটলিফটিংয়ের হয়ে দাঁড়িয়েছিলেন, এই নির্বাচনে দাঁড়িয়েছিলেন চন্দন রায়চৌধুরী। সেই চন্দন রায়চৌধুরী 2016 সালে বাবুন বন্দ্যোপাধ্যায়ের কাছে সচিব পদে হেরে গিয়েছিলেন। তবে 2024-এ তার প্রতিশোধ নিলেন, কামব্যাক করলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে এবং দাপটের সঙ্গে তিনি ফিরলেন এই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। খেলাতে এত হার জিত আছে, হয়তো কোনো জায়গা থেকে হয়তো ভোট কম পেয়েছি। নেক্সট বার চেষ্টা করবো যাতে ভোটটা যাতে ঠিকভাবে করতে পারি। কোনো একটা জায়গা থেকে কোনো আঘাত পেয়েছি, যাই হোক সেই আঘাতটাকে আজ নয় কাল আমি নেবো। আমার তো বয়স পড়ে আছে, ঠিক টাইমে আবার ঠিক পরিপূর্ণ জায়গায় পৌঁছানোর চেষ্টা করবো। ম্যাজিক না, সবাই চাইছিল একটু পরিবর্তন হওয়া দরকার, কারণ লাস্ট 4-5 বছর এমন কিছু কাজ হয়নি। তো এটা লোক মনে করেছে কিছু পরিবর্তন করলে কাজটা হয়তো ত্বরান্বিত হবে, ভালো হবে, সেই জন্যই সবাই সাপোর্ট করেছে। আবারও আদালতের তীব্র তিরস্কারের মুখে সিবিআই। এবার কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদন মামলার শুনানিতে যে পদ্ধতিতে সিবিআই তাকে গ্রেফতার দেখিয়েছে তাতেই প্রশ্ন বিচারপতির। নিম্ন আদালতে প্রোডাকশন ওয়ারেন্টের আর্জি জানানোর পরেই সিবিআই শোন অ্যারেস্ট করেছে বলে অভিযোগ। আর জানিয়ে হাইকোর্টের কড়া মন্তব্য, সিবিআই এর তদন্তকারী অফিসার কি লোকাল পুলিশের সাব ইন্সপেক্টর? নিয়োগ দুর্নীতির তদন্ত কিভাবে করতে হয় সেটা কি এই আইও জানেন না? আইওয়াস হচ্ছে, বাদ দিয়ে দিন এই সব অফিসারদের। তীব্র তিরস্কার বিচারপতি জয়মাল্য বাগচির। আইও ওয়াসিম আকরম খানের কাছে 2 সপ্তাহের মধ্যে হলফনামা তলব করা হয়েছে। পাশাপাশি আপাতত স্বস্তি পেলেন কালীঘাটের কাকু। আপাতত সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা যাবে না বলে মৌখিকভাবে জানিয়েছে হাইকোর্ট। 3 সপ্তাহ পর আবারও কালীঘাটের কাকুর জামিনের আবেদন মামলার শুনানি রয়েছে।